আজ আমরা চলে যাব ইতিহাসের ১৫০০ বছর পূর্বাব্দে। কিভাবে একটি জাতি নিজের ভূমি ছেড়ে, নিজের গড়া সভ্যতা ছেড়ে চলে আসে আরো পূর্ব দিকে, আরো সেফ জোনে। সেই জায়গাটা কোথায়? দ্রাবিড়দের যাত্রা শুরু হলো, দলবদ্ধ হয়ে নদী পার হলো তারা, গহীন অরণ্য পেরিয়ে এগিয়ে গেল গঙ্গার উপত্যকার দিকে। হাজার হাজার মানুষ, বৃদ্ধ, শিশু, নারী, সবাই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ালো। দিনের পর দিন পায়ে হাঁটতে হাঁটতে তারা দেখলো ভূমি বদলে যাচ্ছে, পাহাড় কমছে, গাছপালা ঘন হচ্ছে। একসময় তারা প্রমত্ত এক নদীর কাছে পৌঁছলো, যার কোনো কূল দেখা যায় না, যাকে আজ বলা হয় পদ্মা। সবার পছন্দ হয়ে গেল। দ্রাবিড়রা ভেবে নিল আর্যরা পার্সিয়ার পাহাড় থেকে এসেছে, তারা প্রমত্ত নদীকে ভয় পায়। সবাই ভাবলো ওই পারে যেতে হবে, তবেই ওদের ষড়যন্ত্র থেকে বাঁচা যাবে। এখানে আসার পরও তাদের চ্যালেঞ্জ শেষ হয়নি। গহীন বনের মধ্যে ছিল ভয়ঙ্কর বন্যপ্রাণী, ছিল সাপের উপদ্রব, নতুন করে ঘর বাঁধতে হবে, নতুন মাটিতে চাষ করতে হবে। এটা ছিল একটা ভয়ঙ্কর ব্যাপার। তবু তারা শান্তি খুঁজে পেল, কারণ এখানে তারা স্বাধীন। আর তারা এই সকল গাছ, জঙ্গল, নদী, সাপ ভয় পায় না, কারণ তারা একাত্মবাদে বিশ্বাসী। তারা এদের সাথে সহাবস্থান করতে থাকলো, এই অঞ্চলের জল হাওয়ার সাথে খাপ খাইয়ে নিল, কৃষির নতুন পদ্ধতি শিখলো, আর ধীরে ধীরে তারা বাংলার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। এভাবেই তারা ছড়িয়ে পড়ল বাংলা, বিহার, উড়িষ্যায়, যা আজকে এই অঞ্চলকে বলে সেভেন সিস্টার। দ্রাবিড়দের এই মাইগ্রেশন খ্রিস্টপূর্ব ১০০০ থেকে ১২০০ অব্দি পর্যন্ত চলতে থাকে। তাদের একটা বিরাট অংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এসে বসতি স্থাপন করে, এবং এর একটি বিশাল অংশ বুড়িগঙ্গা এবং যমুনার তীরে এসে তাদের একটি সভ্যতা গড়ে তোলে। এই নতুন সভ্যতা যমুনার তীর ধরে গড়ে ওঠে এক সমৃদ্ধ নগর। এখানে দ্রাবিড় জনগোষ্ঠীর পাশাপাশি কিছু অস্ট্রো এশিয়াটিক ও সেমিটিক প্রভাব যুক্ত হতে শুরু করে। এই অঞ্চলের মানুষের গঠনে দ্রাবিড়দের গভীর প্রভাব ছিল। গায়ের রং উজ্জ্বল, বাদামি থেকে গাঢ় শ্যামলা, চওড়া নাক, শক্তিশালী চোয়াল ও মধ্যম উচ্চতার মানুষেরা এই অঞ্চলের প্রধান বাসিন্দা ছিল। তবে সময়ের সাথে সাথে এখানকার জনগোষ্ঠী অস্ট্রো এশিয়াটিক ও সেমিটিক রক্তধারার সঙ্গে মিশে যায়। এই সংমিশ্রণেই পরবর্তীতে বাংলার মানুষের পরিচয় গড়ে তোলে। এই অঞ্চলের নাম কিভাবে বাংলা হলো আমরা সবাই জানি। নূহ আলাইহিস সালামের বংশধর থেকে এই অঞ্চলে সেমিটিকরা আসে, ব্যাবিলন থেকে। তাদের বংশের এক পুরুষের নাম ছিল বং। সেই বং থেকে বাংলার বং শব্দটি উৎপত্তি হয়। এবং আমাদের দেশে যে আল দিয়ে দিয়ে যেই চাষের ক্ষেত হয়, মানে ধানের ক্ষেত হয়, সেখানে লা শব্দটা আছে। এই লা ওই অঞ্চলের কৃষিক্ষেত্রের থেকে আসতে পারে, বা লা শব্দের সেমিটিক অর্থ হচ্ছে আওলাদ বা বংশ, মানে বংলা মানে সেমিটিকদের বংশ। তখনকার মানুষরা প্রকৃতির নানা রূপের মধ্যে এক স্রষ্টার অস্তিত্ব উপলব্ধি করত, আর তাদের সমাজে ছিল আধ্যাত্মিক ঐক্যের প্রবাহ। কিন্তু সময় বদলায়, ইতিহাসের নতুন মোড় নেয়। বহি আক্রমণ এবং অভিবাসনের ঢেউ এসে এই জনপদকে নতুন রূপ দিতে শুরু করে। উত্তর পশ্চিম থেকে আবার আর্যরা এলো, যারা তাদের দেবদেবীর বাহুল্য ও বৈদিক সংস্কৃতির সঙ্গে নিয়ে এলো। দ্রাবিড়দের সরিয়ে আবার তারা এই ভূখণ্ডে প্রতিষ্ঠা করলো ব্রাহ্মণবাদ এবং সনাতন ধর্মের ভিত্তি। সূর্য, আগুন ও দেবতাদের পূজার নতুন নিয়ম চালু হলো। নদীকে ভয় পেয়ে তারা পুজোও শুরু করলো। একসময় এই বদ্বীপে নেমে এলো বহিশ্বরবাদের ঘন অন্ধকার। কিন্তু ইতিহাস কি থেমে থাকবে? তৌহিদের আলো আবার কি ফিরে আসবে না? মধ্যপ্রাচ্য থেকে ইসলামের দাওয়াত এলো। একের পর এক আল্লাহর ওলিরা এই ভূখণ্ডে পা রাখলেন। তারা শুধু ধর্মপ্রচার করতে আসেননি, তারা এসেছিলেন মুক্তির বার্তা নিয়ে, সেই জনতার জন্য যারা বহু ঈশ্বরবাদের জটিলতা আর বৈষম্যের শৃঙ্খলে আবদ্ধ ছিল। নৃতত্ত্ববাদ তত্ত্বে বলা হয় এই অঞ্চলের মানুষের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য ছিল যা তাদের সহজেই ইসলামের দিকে টেনে এনেছিল। মুসলিম দায়ীরা যখন এই দেশে এলেন, তারা দাওয়া এবং যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রচার করেন। সাথে তাদের আধ্যাত্মিক শক্তি, ভালোবাসা ও সাম্যের বাণী এই অঞ্চলের মানুষের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, খান জাহান আলী, মক্কি শাহ, শেখ ফরিদ, এদের মতো অসংখ্য ওলিরা বাংলার মাটিতে তৌহিদের বীজ বপন করলেন। এটা কি শুধু ধর্মের প্রচার ছিল? না, এটা ছিল একটি পুনর্জাগরণ, যা বহিশ্বরবাদ এবং বিভিন্ন মতবাদ থেকে একাত্মবাদে ফিরে আসা। এই ব্রাহ্মবাদ বা সনাতনীরা মনে করে তারাই এই ভূমির আদি মালিক, অথচ তারাই ছিল বহিঃশত্রু। আমরা বারবার বলে আসছি, যা ইতিহাস বারবার প্রমাণ করেছে বা প্রমাণ করবে সামনে আরো, এই জনপদের আদি মালিক হচ্ছে দ্রাবিড়রা। এই ভারতীয় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আরএসএস এর মতো যেই জঙ্গি মতাদর্শরা আছে, তারা একটা ন্যারেটিভ তৈরি করছে এই উপমহাদেশে যে মুসলমানরা এই দেশে, এই ভূমিতে এসেছিল আক্রমণ করতে, এসে থেকে গিয়েছে, এবং
খ্রিস্টানরাও একই অবস্থায় আছে, আর অন্যান্য যে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো আছে তারা সবাই অস্পর্শ এবং তারা কেউ এই ভূমির আদি মালিক না। তাই এই আরএসএসরা তৈরি করতে চায় একটি অখণ্ড ভারত, যেখানে শুধু রাম রাজত্বই চলবে, অন্য কোনো রাজত্ব চলবে না। তাই তারা জাতিগত নিধনের দিকে এগুচ্ছে। তাদের বিশ্বাস 1947 সাল ভারত ভাগ হওয়া ছিল একটি ঐতিহাসিক ভুল, যা তারা একদিন ঠিক করবে। বাংলাদেশের দিকে তাদের দৃষ্টি এখন অনেক বেশি স্পষ্ট। তারা চায় সংস্কৃতি ও ধর্মীয় আগ্রাসন চালিয়ে বাংলাদেশের মুসলিম ঐতিহ্যকে ধ্বংস করতে, এবং তারা চায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে উস্কিয়ে দিয়ে তারা এই ভূমিকে করায়ত্ত করবে। এবং এই কাজ তারা 15-16 বছর যাবৎ করেছিল, কিন্তু পারেনি। 24-এ সেটা ধ্বংস হয়ে গিয়েছে। আবার তারা শুরু করছে আরেক পথ, সেটা হায়দ্রাবাদের দিকের পথ। আর এটাতেই জ্বালাও পোড়াও চারিদিকে শুরু হয়েছে, সামনে আরও হবে। তাদেরই এজেন্ট আসবে আরও না কোনো না কোনোভাবে, অনেক ছদ্মবেশে। এইভাবেই চলতে থাকবে সেই ভারতের হেজেমনি, যা 3000 বছর ধরে শুরু হওয়া, আজও চলমান। আমরা কি আমাদের দেশকে হারাবো? এই মাটি, এই মাটির মানুষ, এই প্রকৃতি, আমাদের কি সেই অবস্থা হবে মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতায় যেটা হয়েছিল এই কিছুদিন আগে হায়দ্রাবাদে? আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, এখনই সজাগ হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।